বিস্তৃত সবুজ চা বাগান, পাহাড়, নদীর কলতান এবং জঙ্গলের নীরবতা যদি পছন্দ করেন তাহলে ঘুরে আসতে পারেন ডুয়ার্স। ডুয়ার্স ভুটান ও সিকিমের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত। হিমালয়ের পাদদেশে অবস্থিত চালসা ডুয়ার্স অঞ্চলের একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আজ আপনাদের নিয়ে যাব চালসাতে, ঘুরে দেখাবো জনপ্রিয় পর্যটন স্থানগুলো। আর এই ভিডিওটা অন্যান্য ট্রাভেল ভিডিওগুলোর থেকে একটু আলাদা হতে চলেছে। কারণটা হলো স্কুলের গ্রুপের সাথে চলেছি এডুকেশনাল এক্সকারশন কাম অ্যাডভেঞ্চার ক্যাম্পে, যেটা অর্গানাইজ করছে ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্ট ক্লাইম্বিং অ্যাসোসিয়েশন। সঙ্গে থাকুন ও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ডুয়ার্সে যাবেন কিভাবে? ডুয়ার্সে যাওয়ার সবথেকে ভালো ট্রেন শিয়ালদহ থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এটা রাত 8:30টায় ছেড়ে পরদিন সকাল 9:18তে পৌঁছায় নিউ মাল জংশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান চালসা। এছাড়া শিলিগুড়ি বা এনজেপি যাওয়ার যে কোনো ট্রেনে শিলিগুড়ি বা এনজেপিতে নেমে গাড়ি ভাড়া করে অথবা শেয়ার গাড়িতে করেও পৌঁছে যেতে পারেন চালসা। আমরা আছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, কাল রাতে ট্রেনে উঠেছি। এখন সকাল এবং শিলিগুড়ি পেরিয়ে গেছে। শিলিগুড়ি পেরোবার পর থেকে ট্রেনের দুপাশের যে দৃশ্যপট একেবারে পরিবর্তিত হয়ে গেছে। দুপাশে চা বাগান আর মাঝখান থেকে চলেছে ট্রেন। পেরিয়ে চলেছি মহানন্দা নদী। নদী পেরোনোর পর এবার এই পথে দেখতে পাবো শুধুই জঙ্গল, আবার কখনো বা চা বাগান। এবার ক্রমশ দেখা যাচ্ছে পাহাড়ের সারি। পাহাড়ের কোল ঘেঁষে এঁকে বেঁকে এগিয়ে চলেছে ট্রেন। এই পথে গেলে এই রকম দৃশ্য বেশ কয়েকবার চোখে পড়বে। পেরিয়ে যাচ্ছি তিস্তা নদী। কিছুদিন আগে পর্যন্ত এই নদীর অবস্থা ছিল ভয়ঙ্কর, এখন একেবারে শান্ত। ওই দূরে দেখা যাচ্ছে সাদা রঙের করোনেশন ব্রিজটা। শিলিগুড়ির পর থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ট্রেনের চলার এই পথের দৃশ্য কিন্তু অসাধারণ। আরও হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে ময়ূরের দেখা মিলল ট্রেন থেকেই। এসে পৌঁছেছি নিউ মাল জংশনে, দেখতেই পাচ্ছেন। পুরো টুকটা দেখাবো, সঙ্গে থাকুন। পাহাড়ি অঞ্চলের এই নিউ মাল জংশন স্টেশনটা বেশ সুন্দর। স্টেশন থেকে বেরিয়ে এই সামনেই থাকে প্রচুর গাড়ি, অটো, টোটো। এখান থেকে একটা গাড়ি বুক করে আপনারা চলে যান নির্দিষ্ট হোটেলে। আমরা যেহেতু এবার একা ভ্রমণ করছি না, তাই আমাদের এগুলো সব ওনারাই ঠিক করে রেখেছিলেন। এইসব নিয়ে আমাদের আর কিছু ভাবতে হয়নি। সামনে বোর্ডে দেখা যাচ্ছে এখান থেকে রাস্তা 3টি ভাগে ভাগ হয়ে গেছে। একটা যাচ্ছে গৌহাটির দিকে, একটা মেটেলির দিকে এবং আরেকটা লাটাগুড়ির দিকে। আমরা যাব লাটাগুড়ির দিকে। দুপাশে জঙ্গল আর মাঝখানে রাস্তা। এমনই রাস্তা দিয়ে চলতে চলতে আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্য চালসা ইউথ হোস্টেলে। এখানেই আমাদের 3 রাত থাকার ব্যবস্থা। আপনারা কোথায় থাকবেন তা তো বলা হয়নি। এই চালসা ইউথ হোস্টেলে থাকতে পারেন, এখানে অনলাইন বুকিং হয়। এছাড়া মূর্তি নদীর ধারে প্রচুর হোটেল রয়েছে, সেখানে আপনারা থাকতে পারেন। আর এই চালসা হোস্টেলের কাছেই আরও একটা থাকার জায়গা রয়েছে, তার ফোন নাম্বার দিয়ে দিলাম। পেয়ে গেছি আমাদের রুমটা দেখিয়ে দিই।
আর এই রুমের বারান্দার দরজাটা খুললে ঠিক এই রকম দৃশ্য, নিচটা দেখা যাচ্ছে এখান থেকে। সামনে খোলা মাঠ, আর ওই দিকে দূরে রয়েছে চা বাগান, যেটা এখান থেকে মিনিট 5-7 হাঁটলেই পেয়ে যাব। এখানে এসে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে সবাই একসাথে জমা হয়েছি। এই ক্যাম্পের যে ইনস্ট্রাক্টররা রয়েছেন তারা কিছু নির্দেশ আমাদের দেবেন এবং কিছু বোঝাবেন, সেই কারণেই এই জমায়েত। বিকেলবেলাটা এইভাবে একটু শরীর চর্চা এবং খেলাধুলার মাধ্যমে কাটলো। তার সাথে ওনারা আমাদের জিনিসপত্রগুলো দেখালেন, যেগুলো নিয়ে আগামী কাল থেকে কাজকর্ম হবে। সন্ধেবেলা ছিল চা বিরতি। চা এবং স্ন্যাক্স পর্বের পর আবারও আমরা সবাই মিলে একসাথে জড়ো হয়েছি। এখন শুরু হয়েছে প্রত্যেকের নিজের নিজের পরিচয় দান পর্ব। এই পর্বের পর ডিনার এবং তারপর ঘুম। চালসাতে আজ আমাদের দ্বিতীয় দিন। এখন ভোরবেলা, দেখে বুঝতেই পারছেন সূর্য ওঠার সময় হয়ে এসেছে। আজ আমরা যাব জঙ্গল সাফারিতে। সকাল 6টার মধ্যেই বেরোতে হবে। এখন ঘড়িতে সময় 6:45। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব জঙ্গল সাফারির উদ্দেশ্যে। ভোরবেলা জিপ গাড়ি ছুটে চলেছে প্রচণ্ড গতিতে, তাই বেশ ঠান্ডা লাগছে। এমনিতে অতটা ঠান্ডা না থাকলেও এই সময়টা বেশ ঠান্ডা লাগছে। চা বাগানের পাশ দিয়ে গাড়ি দুরন্ত গতিতে এগিয়ে চলেছে, আর পূর্ব দিকের আকাশটা অপূর্ব লাগছে। ঢেউ খেলানো সবুজ চা বাগান দেখতে অপূর্ব। জঙ্গলে ঢোকার আগেই রাস্তার পাশেই দেখা পাওয়া গেল ময়ূরের। জঙ্গলে প্রবেশ করার আগে আমাদের সমস্ত গাড়িগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে, চলছে কাগজপত্র চেকিংয়ের কাজ। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, এখানে ঢুকতে গেলে কিন্তু গাড়ি প্রতি একটি করে আধার কার্ড লাগে। সঙ্গে আধার কার্ডের জেরক্স কপি একাধিক রাখতে ভুলবেন না। আমরা জঙ্গলে ঢুকে পড়ছি এবং ইতিমধ্যে সূর্য উদয় হয়েও গেছে। আজ আর এই দৃশ্যের সাক্ষী থাকতে পারলাম না। এখান থেকে উঠলেন একজন গাইড। প্রত্যেকটা গাড়িতেই একজন করে গাইড রাখা বাধ্যতামূলক। জঙ্গল পেরিয়ে চা বাগান, চা বাগান পেরিয়ে একটা সুন্দর গ্রাম, আবার এই গ্রামটা পেরিয়ে আবার চা বাগান। এখানে গাছের উপরে বসে আছে একটা বড় আকারের পাখি, মনে হলো ময়ূরী ওটা। আমরা ক্রমশ এগিয়ে চলেছি জঙ্গলের গভীর থেকে গভীরতর অংশে। এখানে শেষ হলো জঙ্গলের একটা অংশ। নেমে গেলেন গাইড, কিন্তু কিছুই তেমন দেখা গেল না।
আমরা এখন এসে পড়েছি নেওড়া জঙ্গল ক্যাম্পে। এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো। আমাদের জঙ্গল সাফারি শেষ, তেমন কিছুই দেখা গেল না ময়ূর ছাড়া। আবার সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের চালসা ইউথ হোস্টেলে। এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি। আমরা যাব ক্যাম্পে, পাশেই জঙ্গলে আমাদের চলবে অ্যাক্টিভিটি। মেয়েদের নিয়ে আমরা এগিয়ে চলেছি জঙ্গলের উদ্দেশ্যে। সবুজের মাঝখান দিয়ে হলুদ পোশাক পরিহিত এই মেয়েদের দেখতে যে এত সুন্দর লাগছে। আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে, সবাই একত্রিত হয়েছি। এবার শুরু হবে আমাদের কাজকর্ম। আমাদের আসার আগেই আমাদের ইনস্ট্রাক্টররা সমস্ত রেডি করে রেখেছেন। এখন ওনারা বুঝিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন, তারপরে মেয়েরা শুরু করবে। দুদিকে আছে, এটা আমার রেলিং এর মতো। এই যে মাঝখানে একটা পা, ঠিক আছে, এইবার দিলাম, পারলে একটু ক্রস দিয়ে একটু ডায়াগোনাল পাটা রাখতে পারি। আমরা কি করছি, রোপটাকে আস্তে আস্তে এই যে একটুখানি ছড়াচ্ছি, ঠিক আছে, তাতে যেতে সুবিধা। হাতটা আগে আগে মতো। যে নেক্সট যে অবস্টাকেলটা, এটাকে বলছি আমরা কমান্ডো ওয়াক। কমান্ডো ওয়াক কিভাবে যেতে হবে, পাটাকে যে স্লাইড করতে থাকবে, হাতটা এরকম, হাতটা আমাদের মাথার কাছাকাছি থাকবে, যার হাইট বেশি হতে পারে দুদিকে, আর পাটাকে স্লাইড করতে হবে। পাটা এরকম তুলে তুলে নয়, পাটা তুললে ব্যালেন্সটা খারাপ হবে। পাটা তুলে যদি ফেলতে থাকো তখন নড়বে, ঠিক আছে, ঠিক আছে। পাটাকে স্লাইড করতে থাকবে, স্লাইড করতে হবে। হ্যালো লিসেন, এই রোপটা আমরা ওখানে লাগিয়ে রেখেছি, ঠিক আছে। যারা দেখতে পাচ্ছ না তারা এই দিকটা আসতে পারে। তো এই রোপটাকে কি করতে হবে, স্যার কি করেছে, রোপটাকে পুল করে রেখেছে। পুল করে রেখে রোপের ওপরে ব্যালেন্স করছে, এটাকে আমরা বলি ব্যালেন্সিং রোপ। ব্যালেন্সিং রোপ। তো এটা এই রোপটা ধরে ব্যালেন্স করে, না না ওইটা দেখো, ওয়েটটা টেনে কি করে, আমার বডিটা কিন্তু পেছনের দিকে, আমি যদি সামনে থাকি না তাহলে কিন্তু নড়বে, পড়ে যাবো, ঠিক আছে। এই রোপটা কি হবে, সবসময় টেনশনে থাকবে। আর এটা আমি আমার সুবিধে মতন হাতটা মানে কম বেশি যেটা করতে, কেন আমি যখন ওইখানে যাবো রোপটা আর একটু বেশি লাগবে, আবার যখন সেটা আমি হ্যাঁ টেনশনে রেখেই করবো। নিজের সুবিধা অনুযায়ী রোপটাকে আগে পিছে, স্লাইডিং কারোরই পা এরম এরম হবে না। এই যে আমি যদি এইভাবে যাই, আমার দড়ি কিভাবে হিলবে, ঠিক আছে, এতে ব্যালেন্সের সমস্যা হবে। এই অ্যাক্টিভিটির নামটা কি, ব্যালেন্সিং, রাইট। এই দেখো স্যার ক্লাইম্ব করছে আর ওই রোপটা দিয়ে কি করছে, স্যার টেনে যাচ্ছে, আমাকে সেফটি দিয়ে যাচ্ছে। বাই চান্স যদি আমার হাতটা স্লিপ হয়ে যায়, সে স্যার কিন্তু ওখানে সেটাও আগে উপরে গিয়ে সেটাও দেখা, ঠিক আছে। যে নটগুলো আছে, নটগুলোর মধ্যে পা রেখে রেখে বাস ওটা টাচ করে চলে এটা দিলে দে, বা ছেড়ে দে, হ্যাঁ ঠিক আছে, রেডি, হাত ছেড়ে দে, পুরো হাত ছেড়ে দে, পুরো ছেড়ে দে, ছেড়ে দে। মেয়েরাও করতে শুরু করেছে ইনস্ট্রাক্টরদের নির্দেশ অনুযায়ী। তারা খুব ভালোভাবে এই অ্যাক্টিভিটিগুলো করতে পেরেছে। অ্যাক্টিভিটিটা করলে ভালো লেগেছে তো? হ্যাঁ, আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজাদার, এক্সাইটমেন্ট অনেক আছে। থ্যাংক ইউ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি কেউ স্কুল বা কলেজের সঙ্গে যুক্ত থাকেন এবং তারা যদি তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এই ধরনের ক্যাম্প করাতে চান,
তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। একসাথে সমস্ত অ্যাক্টিভিটি চলছে জোর কদমে, এক এক দিকে এক একটা। একে একে আমরা সবাই আমাদের সমস্ত অ্যাক্টিভিটি শেষ করে চলে গেলাম আবার ইউথ হোস্টেলে। সেখান থেকে লাঞ্চ সেরে দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি মূর্তি নদীর ধারে যাব বলে। অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন এত সুন্দর এই নদীর ধারটা সাজানো ছিল না। এখানে একটা সেলফি পয়েন্ট হয়েছে, বেশ কয়েকটা ভিউ পয়েন্টও হয়েছে। তবে শুধু নদীকে দেখার থেকে নদীতে না নামলে সেই মজাটা তো পাওয়া যায় না। আমরা যাচ্ছি নদীতে নামবো বলে। এবছর ডুয়ার্সের বন্যায় এই অঞ্চলটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এটা দেখেই বোঝা যাচ্ছে। কারণ এর আগে যখন এসেছিলাম তখন এই ব্রিজটা কিন্তু এরকম ছিল না। নতুন করে তৈরি হচ্ছে এই ব্রিজ, আগের ব্রিজ ভেঙে পুরো নষ্ট হয়ে গেছে। চলে এসেছি নদীর সামনে। তীর তীর করে বয়ে চলেছে স্বচ্ছ সলিলা মূর্তি নদী। দেখেই বোঝা যাচ্ছে এই নদীর গভীরতা বেশি নেই, কারণ আসার সময় দেখছিলাম নদীর ওপার থেকে এপার পর্যন্ত লাইন দিয়ে গরুগুলো পেরিয়ে যাচ্ছে। এই গরুগুলোর পার হওয়া দেখে রবীন্দ্রনাথের সেই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতার কথাটা মনে পড়ে গেল। আমরা সবাই নেমে পড়েছি নদীতে, বেশ ছড়িয়ে ছিটিয়ে যে যার মতো করে ছবি তুলছে, এনজয় করছে। এই নদীর জল একেবারে স্বচ্ছ, নিচে কি রয়েছে একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আমরা অনেকক্ষণ এই নদীতে সময় কাটিয়েছি। এখন সূর্য ডুবে এসেছে। দেখুন নদীর ওপারের মেঘগুলো লালচে হয়ে কি অদ্ভুত সুন্দর লাগছে, আর নদীর ওপারটা পুরোই জঙ্গল। এবার মূর্তিকে বিদায় জানিয়ে আমাদের আবার ইউথ হোস্টেলে ফেরার পালা। মূর্তির ধারে এইরকম বেশ সুন্দর সুন্দর কিছু রিসর্ট বা নতুন নতুন হোটেল তৈরি হয়েছে। এখানে এসে থাকতে বেশ ভালোই লাগবে। আজ আমাদের আর কোনো অ্যাক্টিভিটি নেই। আজ তবে এ পর্যন্তই। আবার আগামী পর্বে পরের দুদিনের অ্যাক্টিভিটি এবং ঘোরা নিয়ে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন।